রাজ্য সরকারের কিন্তু জিরো টলারেন্স, একদম কঠোর মনোভাব। কিসের ওপর? নেতাজি সংক্রান্ত বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে চলেছেন কিন্তু, এবং নিচ্ছেনও বটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের আগে এই যে নেতাজি বিতর্ক, এই নেতাজি বিতর্ক কিন্তু কোনোভাবেই একদম কড়াভাবে দমন করতে মরিয়া, এবং সেই কারণেই বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও ইতিমধ্যেই ক্ষমা প্রার্থী অনন্ত মহারাজ। কিন্তু হঠাৎ করে কেন অনন্ত মহারাজের এরকম মস্তিষ্কে এমন কিছু এলো, এবং যার জন্য তিনি এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন? অনেকে বলছেন এটা কি উদ্দেশ্য প্রণোদিত, নাকি কারুর অনুপ্রেরণা? আর এই বিষয় নিয়েই আজকে আমাদের দাদা দিদির রাজনীতির আজকের যে এপিসোড। আমি যশবন্ত, আমি কথা বলবো আমার সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার সুচারু মিত্রর সাথে। সুচারু, স্বাধীনতা দিবস, আরেকটা স্বাধীনতা দিবস আমরা ক্রস করছি। কতটা আমরা স্বাধীন হয়েছি, কি নিয়ে স্বাধীন হয়েছি, এগুলো তো বিতর্ক বহুবার আছে, থাকবে। কিন্তু চলতি বছর 2026 পরিবর্তনের বাংলা, এবং স্বাধীনতা দিবসের প্রাককালে হঠাৎ করেই অনন্ত মহারাজের এই ধরনের নেতাজিকে নিয়ে কার্যকলাপ, কার্যত অনেকে সোশ্যাল মিডিয়া বলছেন পাগলের প্রলাপও। কিন্তু তারপরে যেটা দেখলাম আমরা, যে তার আগের সরকারের দেওয়া গত 21শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি তার প্রতি যে সম্মাননা প্রদান করা হয়েছিল বঙ্গবিভূষণ, সেটা কিন্তু ফেরত নেওয়া হলো বিবৃতি জারি করে। এবং কি কারণে অবশেষে মাথা নত করতে বাধ্য হলে, নাকি বাধ্য করা হলো, কিন্তু এই পরিপ্রেক্ষিতটা তৈরি হলো কেন? কারণ তিনি তো বিজেপিরই লোক, তিনি বিজেপিরই একজন সাংসদ, তিনি অনন্ত মহারাজ, তার প্রচুর অনুগামী, তিনি যথেষ্ট শিক্ষিত। তা সত্ত্বেও কেন হঠাৎ করে নেতাজি বিতর্ক, এবং বারবার এই নেতাজি বিতর্কটা উঠে আসে, এটা নিয়ে কি বলবে? প্রথম কথা বলি, উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে লাগাতার বাজে কথা এবং ওনার শিক্ষার পরিধি যে কতটা, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। দেশনায়ক বলে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে সম্বোধন করতেন, আমরা নেতাজি বলে সম্বোধন করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের কাছে একটা ভয় ছিল, ভয়। ওই নামটা শোনা মাত্র ব্রিটিশরা কেঁপে উঠত। তা নিয়ে এই অনন্ত মহারাজ, যিনি নিজেকে স্বঘোষিত মহারাজ মনে করেন, আসলে ওনার নাম নগেন্দ্র রায়, ছিলেন কোথায়? ছিলেন একটি দল, গ্রেটার কোচবিহার, সেই রাজনৈতিক দলের তিনি মাথা ছিলেন। সুযোগ সুবিধে বুঝে বিজেপির সঙ্গে সখ্যতা বাড়ালেন। বিজেপির সিনিয়র লিডাররা ভাবলেন যে অনন্ত মহারাজ খুব কাজের, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। এরপর থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধে এবং পাওয়ার পাওয়ার জন্য অনন্ত মহারাজ যা যা করার তাই করা শুরু করলো। বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও একাধিক দলবিরোধী কাজে উনি যুক্ত হলেন। এমনকি যখন উনি মানে বিজেপির রাজ্যসভার সাংসদ, তখন দেখা যাচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসেও বক্তব্য রাখছেন। জল্পনা হলো তাহলে কি তিনি তৃণমূলে চলে যাবেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে। কারণ অনন্ত মহারাজ বা নগেন্দ্র রায় বাবু দেখলেন তাহলে তো আমি কোনো পাওয়ার করিডোরে থাকতে পারবো না, আবার উনি ঘাপটি মেরে গেলেন। হঠাৎ করে ওনার কি হলো, বাংলা বাঙালির তথা ভারতবর্ষের আইকন নিয়ে মানে এত বড় ওনাকে স্পর্ধা বা সাহসকে দিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লাগাতার ভুলভাল মন্তব্য তিনি করে গেলেন। দেখো, যে মানুষটা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিন কোনো পদের মায়া করেননি, তিনি কলকাতা পুরসভার 8 মাসের মেয়র, চাইলে তিনি বহুদিনের মেয়র হতে পারতেন যশবন্তদা। তিনি 8 মাসের মেয়রশিপের মধ্যে তিনি বুঝেছিলেন তার দূরদর্শিতা,
যে কলকাতা কেন জলে ডুবে যায়, আমাদের গঙ্গা বরাবর জায়গাগুলো পরিদর্শন করা উচিত। কলকাতা পুরসভা থেকে গামবুট পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে হেঁটে হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসু চলে গিয়েছিলেন টনটনিয়া কালীবাড়ির দিকে। এখন বর্তমানে যেখানে টনটনিয়া কালীবাড়ি, সেই রাস্তা ধরে তিনি গিয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে অনেকগুলো জায়গায় লক গেটের প্রয়োজন রয়েছে। তাহলে তার দূরদর্শিতা ভাবো। সেই লোকটা দেশের স্বাধীনতার জন্য মেয়রের চেয়ার ধরে বসে থাকেননি, 8 মাস সেই চেয়ারে বসেছিলেন। আজও সেই চেয়ার কলকাতা পুরসভার মেয়র গেট এবং যেখান দিয়ে মেয়র সিঁড়ি বেয়ে ওঠেন ঠিক তার ডান দিকের অংশে বসানো রয়েছে এবং তার ব্যবহৃত একটি টেবিল। যে লোকটা দেশের স্বাধীনতার জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে সে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতো, সেই লোকটাকে নিয়ে কে বলছে? অনন্ত মহারাজ। আমি অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন তার শিক্ষাগত যোগ্যতা কি। হঠাৎ করে এইভাবে মন্তব্য করা এবং ঠিক সময়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে বর্তমান সময়ে নেতাজিকে অসম্মান করে অপমান করে যারা যারা যে যে কীর্তিকলাপ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাস। যিনি নিজেকে স্বগোত্রিত মহারাজ মনে করতেন অনন্ত মহারাজ, জারি জুরি সব শেষ। কোচবিহারে একাধিক থানায় এফআইআর হওয়ার পরেই অনন্ত মহারাজ এবার ক্ষমা চেয়ে নিচ্ছিলেন। এবার তিনি ক্ষমা চাইলেন। তাহলে এতদিন কেন তিনি লাগাতার এই কথা বলে যাচ্ছিলেন? হঠাৎ করে কেন এখন ডিগবাজি খাচ্ছেন? লাগাতার তিনি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছেন। নেতাজির অপমান, সুভাষচন্দ্র বসুর অপমান বাংলা বাঙালি মেনে নেবে না। এবং স্বাধীনতার এই আলোকে যখন তিরঙ্গা যাত্রা হচ্ছে, স্বাধীনতার 1 সপ্তাহ আগে থেকে জায়গায় জায়গায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে তিরঙ্গা যাত্রা হচ্ছে, ঠিক সেই সময় অনন্ত মহারাজের কি উদ্দেশ্য ছিল সেটা তিনিই বলতে পারবেন। আদৌ তিনি মানসিকভাবে সুস্থ কিনা তার চিকিৎসার প্রয়োজন, ইমিডিয়েট এফেক্টে তার চিকিৎসার প্রয়োজন। কোনো ভালো উচ্চমানের চিকিৎসক দ্বারা তার চিকিৎসার দরকার প্রয়োজন হয়ে পড়েছে। এখন তিনি বেগতিক হয়ে ক্ষমা চাইছেন। আমরা দেখব যে পশ্চিমবঙ্গ সরকার তার বিরুদ্ধে কি পদক্ষেপ করে। যদিও অনেক বর্ষিয়ান বিধায়কই বলছে যে বয়স হয়েছে, শঙ্কর ঘোষও বলেছেন, অনেকেই বলছে যে বয়স হয়েছে, সেই দিকটায় বিবেচনা করে তাকে আপাতত এই বিতর্ক থেকে রেহাই দেওয়া দরকার। কিন্তু এই বিতর্কটা সৃষ্টি করার অনন্ত মহারাজের কি দরকার হয়ে পড়েছিল? কাকে নিয়ে কথা বলছি? নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি চাইলে জীবনটা পায়ের ওপর পা দিয়ে বসে কাটিয়ে দিতে পারতেন, তিনি একবারের জন্য ভাবেননি। তিনি আর্য ভারতবর্ষের স্বপ্ন রেখেছিলেন। যশবন্ত দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু একবার দেশের বাইরে রয়েছেন, একটি টেলিগ্রাম এসেছে তার কাছে একটি মনিস্ট্রি থেকে যে আপনি আপনার হিন্দু অফিসারদেরকে নিয়ে আমাদের মনিস্ট্রিতে আসুন, আমরা আজাদ হিন্দ ফৌজকে কিছু দিতে চাই। নেতাজি টেলিগ্রামের উত্তরে লিখলেন, আই ডোন্ট হ্যাভ হিন্দু অফিসার, আই হ্যাভ আ নাম্বার অফ ইন্ডিয়ান অফিসার। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ইন্ডিয়ান অফিসার নিয়ে যেতে পারি। পরবর্তীকালে আবার তারা সংশোধন করে সেই টেলিগ্রাম পাঠায় যে হ্যাঁ, আপনি ইন্ডিয়ান অফিসারদেরকে নিয়ে আসুন। নেতাজির বাঁ প্রান্তে ছিলেন আবিদ হোসেন আর ডান প্রান্তে ছিলেন সাইগেল। দুজন মানুষ, দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ, কিন্তু তিনি আর্য ভারতের স্বপ্ন দেখেছিলেন যে এখানে সবাই ঐক্যবদ্ধ ভারত গড়বে। আগে মৌলিক যে বিষয় ছিল যে আমাদের স্বাধীনতা দরকার, তার সেই বাণী আমরা কেউ ভুলে যাইনি যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি তোমার কাছে আসবো এই প্রসঙ্গে, তবে দু একটা ইনফরমেশন আমাদের দর্শকদের এই প্ল্যাটফর্মে, যে ঠিক কি বলেছেন অনন্ত মহারাজ ক্ষমা চাওয়ার প্রসঙ্গে, সেটা একবার শুনে নি চলুন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনারা শুনলেন যে নতমস্তকে তিনি হাত জোড় করে তার যে ভুল হয়েছে এবং সুচারু যে আজাদ হিন্দ ফৌজের কথা বলল, আবিদ হোসেন থেকে শুরু করে প্রত্যেকের, আমার সাথেও কিন্তু একটি কানেকশন আছে, সেটা আমি বলতে যাই। সুচারু জানে যে আমার নিজের দিনই দাদু নৃপেন্দ্রলাল মুখার্জি, ছবি দেখছেন আপনারা, আজাদ হিন্দ ফৌজের কিন্তু তিনি অন্যতম সহযোদ্ধা ছিলেন নেতাজির। এবং আমি আমার বাড়ির সূত্রে যেটুকু আমি জেনেছি, 1946 সালে আমার
দাদু মারা যান আর কি, নৃপেন্দ্রলাল মুখার্জি যার নাম, তখন কিন্তু তিনি বলে গিয়েছিলেন সুচারু যে খুব শীঘ্রই ভারতবর্ষ স্বাধীন হবে, এবং নেতাজি কিন্তু আজও বেঁচে। এই যে ছবিটা দেখছেন এটা কিন্তু একদম আজাদ হিন্দ ফৌজের, এবং উনি কিন্তু আমার নিজের দাদু। কাজে আমার একটা অতিরিক্ত আবেগ কিন্তু অবশ্যই আছে। সুচারু, এবার যেটা প্রশ্ন, মানে খুব সহজেই এই নেতাজির মতো মানুষ যার এতটা অবদান, তাকে কিন্তু যে কোনোভাবেই হোক বিস্মৃতির অতল তলে বা ইতিহাস থেকে সরিয়ে প্রচুর প্রচেষ্টা করা হয়েছে অনেকভাবে, অনেকে, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত না অনিচ্ছাকৃত আমরা জানি না। আদতে কিন্তু ভারতের এই যে লড়াই, এই যে সংগ্রাম, এই যে আমরা যে বলি যে চোখে চোখ রেখে মুখে মুখ তুলে বা কথার প্রত্যুত্তরে কথা জবাব দেওয়া, এটা বোধহয় এটাতে নেতাজির থেকেই আসা, তাই তো? এরকম একাধিক উদাহরণ, আমি যেমন এই মনিস্ট্রিটার কথা বললাম, যে একদিকে সাইগাল আর একদিকে আবিদ হোসেনকে নিয়ে তিনি মনিস্ট্রিতে প্রবেশ করলেন। তার এই যে অদম্য জেদ, আমার মানে বলতেই লজ্জা লাগছে যে কে অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ, তুমি বললে শুরু করলে বিজেপি রাজ্যসভার সাংসদ নিশীথ প্রামাণিককে যাতে কোণঠাসা করা যায় লাগাতার চেষ্টা করেছেন অনন্ত মহারাজ। এবং এই ইলেকশন 2026 ইলেকশনের আগে যে লোকসভা নির্বাচন হলো, যাতে বিজেপির ফলাফল ভালো হলো না, 12টা সিটে বিজেপি দাঁড়ালো, কোচবিহার সহ একাধিক জায়গায় খারাপ ফল হলো সেই সময় বিজেপির। যদিও পরবর্তীকালে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলো, ধরে নিল বিষয়টা, কিন্তু সেবার নিশীথ প্রামাণিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে বলেছিলেন যে দলের বিরুদ্ধে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে লাগাতার প্রচার করে যাচ্ছেন অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হোক। দল কিন্তু তখন বোঝেনি যে কতটা দলকে বিপাকে ফেলতে পারে অনন্ত মহারাজ। এবং এক্ষেত্রে আবারও আমি আবার বলবো, ওনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। হয় উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথা বারবার বলেছেন, কেউ ওকে তাঁতিয়েছে, তাই তিনি বারবার আমাদের ইন্ডিয়ান হিরোকে, আমাদের বাংলার হিরোকে বারবার তিনি অসম্মান অপমানের জায়গায় নিয়েছেন। এই বিষয়টা ধরবার ছিল, ঠিক সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গ সরকার এবং শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে পয়েন্ট আউট করে। তুমি দেখেছো প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না। এখন ডিগবাজিকে তিনি ক্ষমা চাইছেন, তিনি ভুল হয়ে গেছেন, তাহলে এতক্ষণ যে তিনি বলছিলেন তিনি কিছু খেয়ে টেয়ে ঘোরেছিলেন, সেই ঘোরে নেতাজিকে অপমান করছিলেন। আরেকটা উদাহরণ তোমায় দিই, নেতাজি সুভাষচন্দ্র বসু কারাগারে বন্দী রয়েছেন, সহবন্দীরাও রয়েছে। এই সময় একজন জেলে থাকা আর এক বিচারাধীন বন্দী তিনি নেতাজিকে বলেন যে আর এক সপ্তাহ পরে সরস্বতী পুজো, আমরা কি জেলে পুজো করতে পারি সরস্বতী পুজো? নেতাজি বলে আমি কথা বলে চেষ্টা করে দেখছি। জেলারের কাছে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সবটাই আমি নেতাজি গবেষকদের থেকে শোনা বা আমার জানা, বই পড়ে জানা যেটুকু আর। তো সেখানে প্রথমেই খুব বাজে ব্যবহার করে বিষয়টা নস্যাৎ করে দেওয়া হয়। তো সুভাষচন্দ্র বসু ২-৩ বার বলেন যে আপনারা যদি জেলের মধ্যে আমরা আমাদের মতো করে করব সরস্বতী পুজো, যদি না করতে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তো তারপরেও ওই জেলা শোনেননি। নেতাজি ওই জেলে থাকা ২২ জন বন্দীকে নিয়ে অনশন শুরু করলেন। ১ দিন যায়, ২ দিন যায়, ৩ দিন অতিক্রান্ত হওয়ার মুখে জেলার এসে বলে আপনাদের সরস্বতী পুজো করার অনুমতি গ্রান্ট হয়েছে। এবং ওই জেলের মধ্যেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্যান্য বিচারাধীন বন্দীদেরকে সঙ্গে নিয়ে সেই সময় অতটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে সরস্বতী পুজো করেছিল। তাহলে এই লোকটার এতটা জেদ, দেশের প্রতি এতটা ভালোবাসা, এই আত্মত্যাগ, স্বার্থত্যাগ, এইসব কিছু অনন্ত মহারাজের মনে হচ্ছে পড়ার দরকার রয়েছে। যারা মানে নেতাজি গবেষণা করেন তাদের থেকে ২-৪টে বই যদি উনি নিয়ে একটু এখন থেকে পড়াশোনা করেন, এখনো সময় আছে। মাথায় পাগড়ি-টাগড়ি আবার এখানে এই মণি খচিত, মনে হবে যেন একদম সিরাজদৌল্লা ফৌল্লা জামানার কেউ। মানে খুব গন্ডগোলে এবং গোলমেলে ব্যক্তিত্ব তিনি। এর আগেই নিশীথ প্রামাণিক কিন্তু সেটা বলার চেষ্টা করেছিলেন দলের অন্দরে। যে কোচবিহারে কিন্তু এরকম একটা প্যারালাল লাইন অনন্ত মহারাজ তৈরি করছে, যার ফলে দলের অনেক অসুবিধে, অনেক ক্ষতি হচ্ছে ওনার এই প্রভাবের ফলে। যেহেতু উনি একটা ক্ষেত্র থেকে বিলং করেন, গ্রেটার কোচবিহারের স্বপ্ন দেখো সেটা যে কারোর থাকতে পারে। পাহাড়ের জন্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বা জিটি এর একটা বিষয় ছিল, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে তিনি বাংলার একজন মানুষ যে স্বাধীনতার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিল, তাকে তিনি
আহ, অপমান করছেন আর পরে ভুল করে বলছেন আমার অনিচ্ছাকৃত ভুল। তিনি তো একবার দুবার নয়, 3-4বার সংবাদ মাধ্যমের সামনে স্টেটমেন্ট দিয়েছে। তাই সেগুলো অনিচ্ছাকৃত ভুল হয় কি করে? হয় ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, আর নয়তো তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান করেছেন। ক্ষমা এখন চেয়েছেন ঠিক কথা, তবে এটাও দেখার যে সরকার কি পদক্ষেপ তার বিরুদ্ধে নেয়, এবং ইতিমধ্যেই তার একটি পুরস্কার কেড়ে নেওয়া হয়েছে। ঠিক একদম সঠিক কাজ হয়েছে। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনার বিরুদ্ধে হওয়া উচিত বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, এটা ইতিবাচক ভাবেই দেখা উচিত। উচিত বলে আমার মনে হয়। আমার অযোগ্য কাজ করেছে, তারপরেও তিনি হুঁশিয়ার নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। दादा कुछ कड़ी कार्रवाई की FIR जाएगी। হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282। সব 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা FIR হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, আমার ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো। দেখুন, আজকে কেউ কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয় হোক না কেন, কনস্টিটিউশনাল পোস্টে যত বড়ই পদ ধারণ করুক না কেন, কিন্তু তিনি যদি কোনো একটি মানে কোনো স্টেটমেন্ট করেন যেটা আমাদের বাংলার মানুষ এবং আমাদের আইকন, আমাদের আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়, আমাদের দলের নয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যারা এই ধরনের ইনসিডেন্টকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, যেরকম আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেলেন, অথচ তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড নিয়েছিলেন। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না। আমরা বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি করতে হবে। দেখুন, সুচারু যেটা একদম দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে জানালো, আমার মনে হয় আপামর বাঙালি আমরা যারা সুভাষচন্দ্র বোসের ফ্যান, শুধু আমরা আর+ নই, আপনারা প্রত্যেকে যারা এই প্ল্যাটফর্মে আছেন, যারা এই প্ল্যাটফর্মের বাইরেও আছেন, এন্টায়ার বাঙালি, হিন্দু, গোটা ভারতীয় আমরা সুভাষচন্দ্র বসুর ফ্যান। কাজেই এই মুহূর্তে অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। 118টারও পোস্ট বেশি ডিলিট করা হয়েছে সোশ্যাল মাধ্যম থেকে, এবং যা শুনতে পাচ্ছি সূত্র মারফত 2 জন মতো গ্রেপ্তারও হয়েছেন। তবে অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক থানায় ডায়েরি বা FIR বা তার বিরুদ্ধে মানুষজন গর্জে উঠেছে। তার বঙ্গবিভূষণ যে রত্ন তার মাথায় আগের সরকার পরিয়েছিলেন সেটা কেড়ে নেওয়া হয়েছে, এবং ক্ষমাও চেয়েছেন। তবে শুধু ক্ষমা চাইলে হবে না, সময় তার ঠিক করবে কি শাস্তি, এবং শাস্তি ঠিক করবে শুভেন্দু বাবুর দপ্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা শাসক দল রাজ্য বিজেপি। আমরা সেদিকে নজর রাখবো, আর আপনাদের নজর থাকবে আমাদের এই প্ল্যাটফর্ম দাদা দিদির রাজনীতির ওপর। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো দিনে আপনাদের সাথে দেখা হবে আমার। ভালো থাকবেন।